আমরা দেখলাম এই উগ্রবাদী ডানপন্থী জামাত, শিবির, এনসিপি এরা 1971 সালের পরাজিত শক্তি রাজাকার, আলবদর, আল শামস, গণহত্যাকারী, ধর্ষণকারী, লুণ্ঠনকারী, অগ্নিসংযোগকারী এরা রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেল। 5ই আগস্টের পরে 5ই আগস্ট 2024 গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পরাজিত হওয়ার পরে বাংলাদেশে আসছিল ডক্টর ইউনূস। কিন্তু আমরা জানতাম যে ডক্টর ইউনূস একজন নিরপেক্ষ লোক এবং নাস্তিক, কিন্তু সে আসার পরে আশঙ্কাজনকভাবে হঠাৎ করে বাংলাদেশের ডানপন্থী উগ্রপন্থীদের রাজনীতি উত্থান ঘটে, ক্ষমতায় চলে যায়। এখন যে এনসিপি আছে, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, এর মুষ্টিমেয় কয়েকজন ছেলেপেলেকে মাস্টার মাইন্ড বানাইয়া ডক্টর ইউনূস ঘোষণা দিল, মাহফুজকে পরিচয় করে দিল যে মাস্টার মাইন্ড, এবং সে ক্ষমতায় বসল। জাতি চেয়েছিল, আমরা চেয়েছিলাম দীর্ঘ 15 বছরের আন্দোলনের পরে, একটা সফল গণ অভ্যুত্থানের পরে যে ইন্টারিম গভর্নমেন্ট আসবে, 3 মাসের মধ্যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং সেই নির্বাচনের পরে সারা দেশে গণতন্ত্রের অভিযাত্রা নতুনভাবে আমরা শুরু করব। কিন্তু ডক্টর ইউনূস বিশ্ব হারামজাদা যে উনি, এটা কেউ জানতো না যে ডক্টর ইউনূস সে জন্মগতভাবে একজন সুদখোর, মহাসুদখোর, কাবুলিওয়ালাদের মতো। আগে বর্গী আসতো দেশে, এই গল্প শুনছেন না, বর্গী এলো দেশে। এখন মানুষ বলতেছে ইউনূস এলো দেশে, ইউনূস এসেছিল দেশে। সে সেই কাবুলিওয়ালাদের মতো, কাবুলিওয়ালারা সুদের টাকার জন্য মানুষ মারা গেলে বছরে একবার কাবুলিওয়ালারা এসে টাকা লাগাই দিয়ে যেত সুদে। তারা কেউ যদি সুদ না দিয়া বা টাকা না দিয়া মারা যেত, তারা তার কবরে পর্যন্ত এসে লাঠি দিয়ে আঘাত করত সেই টাকা শোধ করার জন্যে। আর ডক্টর ইউনূস আসার পরে সে কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়ে দিচ্ছে, এরকম নজিরও সৃষ্টি করছে। সেই মহাসুদখোর যখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হইল, আমরা দেখলাম এই উগ্রবাদী ডানপন্থী জামাত, শিবির, এনসিপি এরা 1971 সালের পরাজিত শক্তি রাজাকার, আলবদর, আল শামস, গণহত্যাকারী, ধর্ষণকারী, লুণ্ঠনকারী, অগ্নিসংযোগকারী এরা রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেল। অবাক বিস্ময়ে আমরা দেশবাসী চেয়ে থেকে দেখলাম বিএনপির মতো একটা এত বড় বৃহৎ রাজনৈতিক দল, যেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নাই, তাহলে এই দেশের সর্বসেবা হবে হলো বিএনপি, কারণ দেশের 70% জনগণ তখন তাদের পক্ষে ছিল। কিন্তু সেই বিএনপিও অসহায়ের মতো ঘুরতে থাকলো ডক্টর ইউনূসের পাঁচ। সকল রাজনৈতিক দলগুলার নাকে রশি দিয়া এই ডক্টর ইউনূস ঘুরাইছে 16 মাস পর্যন্ত। সে দেশ বিদেশ থেকে তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে আসলো, আমেরিকার দালালদের নিয়ে আসলো, সিঙ্গাপুর থেকে, এখান থেকে, ওখান থেকে নিয়ে এসে সে প্রকাশ্য লুটপাট শুরু করলো, গণহত্যা শুরু করলো, অগ্নিসংযোগ শুরু করলো, মাজার ভাঙা শুরু করলো, মিথ্যা মামলা দেওয়া শুরু করলো, আর চাঁদাবাজি শুরু করলো। 2 লক্ষ কোটি টাকা সে পাচার করলো এবং সে ঘোষণা দিল যে সে কোনোদিনই রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়বে না, এবং রাষ্ট্র পরিচালনা করতে লাগলো জামাত আর এনসিপিকে নিয়ে, আর বাকি সবগুলো রাজনৈতিক দল হাই হাই করতে থাকলো। যাই হোক, বাংলাদেশের জনগণ, বৃহত্তর জনগণের চাপে পড়িয়া, আন্তর্জাতিক চাপে পড়িয়া ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়ছে ঠিকই, কিন্তু সেই যুদ্ধ অপরাধী দল জামাত, শিবির, এনসিপি, যারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, যারা জঙ্গি, এদেরকে 77টি আসন সে দিয়ে গেছে এবং নিজে সে রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে গেছে, ভিভিআইপি নিরাপত্তা নিয়ে এখন পুলিশ প্রহরায় অবস্থান করতেছে। এই ডক্টর ইউনূসের এই আমলটাই বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান ঘটেছে। আপনারা দেখেছেন যে হাদি হত্যাকাণ্ডের যে জানা যায়, হাদিকে ছিল,
হাদিকে 5ই আগস্টের আগে আমরা কেউ চিনতাম না। সে পিছনের সারির একজন নেতা ছিল, স্লোগান টোলোগান দিত আর কি। 5ই আগস্টের পরে পরিকল্পিতভাবে তাকে সামনে আনানো হয়, তার ইনকলাব মঞ্চ গঠন করে প্রচুর অর্থ তাকে দেওয়া হয়, সামনে আসে এবং তাকে হত্যা করা হয়। কে হত্যা করেছিল? যারা তাকে সামনে আইনে তার উত্থান ঘটেছিল তারাই তাকে হত্যা করেছিল। হত্যা করার পরে তারা রাষ্ট্রীয় ক্ষমতাটা দখল করতে চাইছিল এই ইস্যুতে। যে হাদি বাংলাদেশের জঘন্য ভাষা প্রচলন করেছিল, সে কিন্তু একটা সাংস্কৃতিক মঞ্চ তৈরি করেছিল, ইনকালাব মঞ্চ। কিন্তু তার সংস্কৃতিটা ছিল যেগুলো এখানে মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না, জঘন্য ভাষায় নারীদেরকে নিয়ে সে গালাগালি করে সে ভাইরাল হয়েছে। সে কিছু নারীকে এক জায়গাতে করতো, পুরুষকে এক জায়গাতে করতো, করে অকথ্য ভাষায়, জঘন্য ভাষায়, যেটা পৃথিবীর কোনো দেশে এই ভাষায় কোনো স্লোগান হয় না, সেই স্লোগান দিয়া সে উত্থান হয় তার, মানে সারা দেশে পরিচিতি আনে। তারপর তাকে তারা হত্যা করে। তারপরে তার জানাজাতে লক্ষ লক্ষ লোক এক জায়গাতে হয়, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতাটা চিরস্থায়ী দখল করার চেষ্টা করে, কিন্তু পারে নাই। কিন্তু তার জানাজাতেও আমরা দেখেছি জঙ্গিদের সেই কালো পতাকা। তো সেই কালো পতাকা এখন বাংলাদেশে হঠাৎ করে ওই 5ই আগস্টের পর থেকে, আমি এই জন্যে এই ব্যাকগ্রাউন্ডটা ব্যাখ্যা করলাম যে 2024 সালের 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের উগ্রবাদী শক্তি এবং জঙ্গি সংগঠনগুলা শক্তি প্রদর্শন করে আসতেছে। এমনকি 16 মাস ডক্টর ইউনূসের সাথে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রাখছিল। এখন হঠাৎ করে বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখন আমরা দেখতেছি কালিমার পতাকার নামে পৃথিবীতে যে সমস্ত পতাকাগুলা জঙ্গিদের পতাকা হিসেবে পরিচিত, ব্যান্ডিং স্ট্যাবলিশড, হামাসের পতাকা, আল কায়দার পতাকা, আইএসের পতাকা, হিজবুত তাহরিরের পতাকা, যে পতাকাগুলো সারা বিশ্বব্যাপী চিনে যে এটা জঙ্গিদের পতাকা, হঠাৎ করে আমাদের দেশে সেই পতাকাগুলো এখন কিন্তু উঠতেছে এবং এই পতাকা নিয়ে হাজার হাজার মানুষ সারা দেশে মিছিল করতেছে। এখন কথা হলো কি, এই পতাকা উত্তোলনের 4-5 দিন আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের রেফারেন্স দিয়া ভারতে যে রাষ্ট্রদূত আছে ইসরায়েলের, উনি ঘোষণা দিলেন যে বাংলাদেশে হামাসের কার্যক্রম চলতেছে। হামাস হলো গাজার একটা জঙ্গি সংগঠন হিসেবে মনে করে তারা, এবং বিশ্বব্যাপী হামাসকে জঙ্গি সংগঠন হিসেবে মনে করে। ফিলিস্তিনের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাসকে এই হামাসের জঙ্গিরা তার কাজ পরিচালনা করতে দিতেছে না। এর আগে ইয়াসির আরাফাতকেও, পিএলও চেয়ারম্যান ছিল সে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট ছিল সে, তাকেও কার্যক্রম পরিচালনা করতে দেয় নাই এই হামাসের জঙ্গি সংগঠন। তো যাই হোক, যখন ভারতে অবস্থিত ইসরায়েলের রাষ্ট্রদূত ঘোষণা দিল যে বাংলাদেশে হামাস আছে, তারপরেই 4-5 দিন পরে বাংলাদেশে হামাস যে পতাকা ব্যবহার করে সেই পতাকা সারা দেশে উত্তোলন হইল। শুধু সেই পতাকা না, সারা বিশ্বে পরিচিত আল কায়দার পতাকা, আইএসের পতাকা, হামাসের পতাকা, হিজবুত তাহরির পতাকা, এই জঙ্গি সংগঠনের পতাকাগুলো সব বাংলাদেশে এখন উঠতেছে। স্বভাবত কারণেই এখন প্রশ্ন আসছে যে এটা কি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের টাকা দিয়েই তাদের এজেন্টরা বাংলাদেশে এইভাবে উড়াইতেছে? কারণ বাংলাদেশের তো তেমন কোনো জঙ্গির অস্তিত্ব আমরা দেখি না। বাংলাদেশে জঙ্গি কারা? জঙ্গি কই? কিন্তু বাংলাদেশকে জঙ্গি ট্যাগ দেওয়ার জন্যেই বিপুল পরিমাণ অর্থ মোসাদ ইনভেস্ট করছে বাংলাদেশে, এরকম তথ্য আমরা চারিদিকে পাইতেছি। এবং ইতিপূর্বে আপনারা দেখেছেন যে বাংলাদেশের কেউ কেউ রাজনৈতিক নেতা মোসাদের সাথে যে বৈঠক করছে। এখন এই মোসাদের টাকা মানে কিন্তু আমেরিকার টাকা। আমেরিকা আর ইসরায়েল আলাদা কোনো কিছু না, এটা আপনারা ভালো করেই জানেন। যে এখন ইরানে হামলা চলতেছে, ইসরায়েল এবং আমেরিকা সম্মিলিতভাবে হামলা চালাইতেছে। অতীতে আমরা দেখেছি ইরাককে ধ্বংস করা হয়েছে, সিরিয়াকে ধ্বংস করা হয়েছে, তারপরে আফগানিস্তানকে ধ্বংস করা হয়েছে, মধ্যপ্রাচ্যে লিবিয়াকে ধ্বংস করা হয়েছে, মধ্যপ্রাচ্যে সিরিয়াকে ধ্বংস করা হয়েছে। আল কায়দা উত্থান, অর্থাৎ মধ্যপ্রাচ্যে জঙ্গি সংগঠনগুলোর হঠাৎ করে উত্থান হয়,
এই আল কায়দা আমেরিকা পর্যন্ত টুইন টাওয়ারে হামলা করে 9/11-এ, কিন্তু পরবর্তীতে তারা কিন্তু এই সমস্ত জঙ্গিদেরকে দমন করছে। ইউরোপ, আমেরিকা, ইসরায়েল সম্মিলিতভাবে মধ্যপ্রাচ্যের সকল এই সমস্ত জঙ্গি সংগঠনগুলোর উপরে অভিযান চালায়। তারা আফগানিস্তান দখল করে নেয়, সিরিয়া থেকে শুরু করে আইএস থেকে শুরু করে সবখানে এমনভাবে তারা হামলা পরিচালনা করে যে মধ্যপ্রাচ্যের সমস্ত জঙ্গি সংগঠনগুলোকে তারা ধ্বংস করে দেয়। পরিশেষে আফগানিস্তান ছেড়ে পলিয়ে আত্মগোপনে চলে যায় লাদেন, ওসামা বিন লাদেন, এবং পাকিস্তানের কোনো একটা অঞ্চলে একটা ঘরে আত্মগোপনে ছিল। আমেরিকা তাকে রাতের আন্ধারে যে সেখান থেকেও ধরে নিয়ে যে তার পেট তাকে বঙ্গোপসাগরে জলে পাথর বেঁধা তাকে ডুবিয়ে দেওয়া হয়, তার আর কোনো লাশ পাওয়া যায় নাই। তদ্রূপ মোল্লা ওমর যে আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিল, তারও আর কোনো খবর পাওয়া যায় নাই। অর্থাৎ মধ্যপ্রাচ্যের জঙ্গিদেরকে তারা এইভাবে নির্মূল করেছে। মধ্যপ্রাচ্যের জঙ্গিরা কোনো অবস্থান না পেয়ে 5ই আগস্টের পরে পাকিস্তানের সাথে বাংলাদেশের বর্ডার খুলে যায়, বলতে বিমান সরাসরি যাওয়া আসা শুরু হয়, এবং বাংলাদেশের বাংলাদেশের মাদ্রাসা পড়ুয়ারা, পাকিস্তান প্রেমীরা বা 71-এর পরাজিত শক্তিরা তারা পাকিস্তান যাওয়া আসা শুরু করে, আফগানিস্তান যাওয়া আসা শুরু করে। এই সুযোগে যে গোয়েন্দা রিপোর্টটা পাওয়া যেতেছে মোসাদের, যে 5ই আগস্টের পর থেকে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত হয়ে সব জঙ্গি সংগঠনের লোকরা এখন বাংলাদেশে অবস্থান নিতেছে। এটা বক্তব্য আমার না, এটা বক্তব্য হলো মোসাদের। ইতিহাস ঘাটলে দেখা যায় আল কায়দা, ওসামা বিন লাদেন, মোল্লা ওমর সহ মধ্যপ্রাচ্য, জওহরি সহ মধ্যপ্রাচ্যে যত জঙ্গিবাদের উত্থান ঘটেছিল, এগুলো সব আমেরিকার ডলারে এগুলা উত্থান হয়েছিল। মূলত তারা যখন কোনো দেশকে টার্গেট করে, কোনোখানে তারা লুণ্ঠন করতে চায়, কোনো দেশ দখল করতে চায়, কোনো দেশের তেল সম্পদ, খনিজ সম্পদ লুণ্ঠন করতে চায়, তখন তারা সেখানে জঙ্গিবাদের উত্থান ঘটায়। তারা প্রচুর পরিমাণ অর্থ সেখানে আগে দেয়, বন্ধু বানিয়ে তারা জঙ্গিবাদের উত্থান ঘটায়। তারা লোভ দেখায় যে তোমাদের অর্থ লাগে, টাকা লাগে, অস্ত্র লাগে, আমরা দিব, তোমরা জঙ্গিবাদ শুরু করো, তোমরা নিজের দেশ দখল করো। পরবর্তীতে তাদের স্বার্থ সিদ্ধি হয়ে গেলে তারা আবার তাদেরকে নির্মূল করে। তাদের সেই পরিকল্পনার অংশ বলেই অনেকে মনে করতেছে যে বাংলাদেশে হঠাৎ করে এত জঙ্গি আসলো কোথা থেকে, বা জঙ্গি আসবে কোথা থেকে, যে বাংলাদেশে সারা দেশে হঠাৎ করে কালেমার পতাকা উঠাইলে পারে কোনো দোষ নাই, কিন্তু এই পতাকাগুলো সারা বিশ্বে পরিচিত। যেমন হামাসের পতাকা, আল কায়দার পতাকা, আইএসের পতাকা, হিজবুত তাহরির পতাকা, এই পতাকাগুলা ট্রেডমার্ক। এই পতাকা দিয়েই তারা জঙ্গিবাদের সারা বিশ্বে বিস্তৃত করেছিল। কাজে সেই পতাকা যখন বাংলাদেশে উঠতেছে, এবং এটা মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ঘোষণা দেওয়ার 4-5 দিন পরেই যখন বাংলাদেশে এই কার্যক্রমটা শুরু হয়েছে, এখন সবাই বলাবলি করতেছে যে বাংলাদেশে মোসাদের মাধ্যমে প্রচুর পরিমাণ ডলার ঢুকছে, এবং সেই ডলার দিয়েছে তাদের এজেন্টদেরকে। তারা এখন বুঝতে পারতেছে না, কারণ হলো কি, এই জঙ্গিবাদের উত্থান বাংলাদেশে হলে পারে তখন আমেরিকা, ইসরায়েল এই দেশে হামলা চালাইতে, এই জঙ্গিদের দমন করার জন্য কারো অনুমতি ছাড়াই তারা এই দেশে হামলা করতে পারবে, এবং হামলা করিয়া আমেরিকার যে দীর্ঘদিনের চাওয়া একটা খ্রিস্টান রাষ্ট্র তারা বানাবে, চট্টগ্রামটাকে নিয়ে নিবে, আবার ওই যে মায়ানমারের কিছু অঞ্চল নিয়ে এখানে তারা একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে, তারা এখানে একটা সামরিক ঘাঁটি করবে। কারণ এই এশিয়ায় তাদের তেমন কোনো সামরিক ঘাঁটি নাই আমেরিকার। তারা চীনকে মোকাবেলা করার জন্যে বা এই অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্যে শেখ হাসিনার কাছেও চেয়েছিল ঘাঁটি, আগের সরকারের কাছে চেয়েছিল, এবং ইউনূস সরকারের সাথে একটা চুক্তি অবশ্য করে ফেলছে, যে চুক্তির মাধ্যমে বাংলাদেশ এখন আমেরিকার দাসত্ব এবং গোলামে পরিণত হয়েছে। শুধু গোলাম বানিয়েই তারা ক্ষান্ত হয় নাই, এখন বাংলাদেশে তারা তাদের গোয়েন্দা সংস্থা পেন্টাগন এবং মোসাদের মাধ্যমে প্রচুর ডলার বাংলাদেশে ঢুকিয়ে দিয়ে জঙ্গিবাদের উত্থান করেছে। এখন বাংলাদেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী এবং সচেতন মহল আতঙ্কিত,
যে তারা এই জঙ্গিদের দমন করার নাম করেই বাংলাদেশে হামলা করে তারা বাংলাদেশে তাদের ঘাঁটি নিতে পারে। অতএব সবাই সাবধান থাকবেন, দেশবাসীকে সতর্ক করতেছি। সবাই এদের থেকে শব্দ, যারা মোসাদের টাকা খাইয়া, আমেরিকার টাকা খাইয়া এই ধরনের জঙ্গিবাদ কার্যক্রমে জড়িত থাকবে, সরকারকে অবশ্যই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং জনগণকে এটা অবশ্যই সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। কেউ এদের ফাঁদে পা দিবেন না। সবাই ভালো থাকবেন। সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে সারা দেশে মানুষকে পৌঁছে দেন, যাতে দেশের কল্যাণে দেশপ্রেমিকদের হাতে পৌঁছে এবং তারা বুঝতে পারে বিষয়টা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।